উফ আপুই একদম ফাটিয়ে দিয়েছো। তাদের এই খুনসুটি দেখে হঠাৎই আঞ্জুম খান এসে বলেন, এবার চুপ কর সবাই। আর আয়াত, তুই যা পড়তে বস। পড়াশোনা সব স্বর্গে উঠিয়ে দিয়েছিস। পরীক্ষার কতদিন বাকি আছে তুই কি দেখেছিস? আঞ্জুম খানের মুখের দিকে তাকিয়ে আয়াত একটা মুখ ভেঙচি দিল, তারপর বলে, এত পড়াশোনা কার করতে ভালো লাগে ভাই? আম্মু তার থেকে তুমি বরং আরো অপুর সাথে আমারও একটা বিয়ে দিয়ে দাও। আয়াতের কথা শুনেই আঞ্জুম খান চোখ বড় করে বলেন, দাঁড়া বাঁদর মেয়ে, দিচ্ছি তোকে বিয়ে। বলেই সে আয়াতের দিকে এগিয়ে আসতে গেলে আয়াত হো হো করে হাসতে হাসতে সিঁড়ি দিয়ে উপরে দৌড় দিল। তারপর সিঁড়ির মাঝ থেকে মাথা বের করে বলে ওঠে, জলদি জলদি দিও, কিন্তু ছেলে যেন দেখতে সুন্দর হয়, না হলে কিন্তু আমি বিয়ে করব না। এই কথা বলেই সে আবার দৌড় দিয়ে নিজের রুমে ঢুকে দরজা লাগিয়ে দেয়। ড্রয়িং রুমের সবাই হো হো করে হেসে ওঠে। আয়াতের কাণ্ড দেখে আঞ্জুম খান বিরক্ত হয়ে বলেন, কত বড় বাঁদর হলে নিজের বিয়ের কথা এভাবে বলে, লজ্জা নেই? এরপর সে আয়াতকে বকতে বকতে কিচেনে চলে গেল। আয়াত ঘরে ঢুকে হাসতে হাসতে টেবিলের দিকে এগিয়ে গেল। তারপর পড়তে বসার জন্য বই বের করতে গিয়েই তার হঠাৎ মনে পড়ে কলেজের সেই বাচ্চাটার দেওয়া বক্সটার কথা। সে তৎক্ষণাৎ ব্যাগ থেকে বক্সটা বের করল। তারপর নিজের মনে বিড়বিড় করে বলে, দেখি তো এতে কি আছে। বলেই ধীরে ধীরে বক্স খুলে দেখে ভেতরে সাজানো রয়েছে কয়েকটা লাল গোলাপ, কিছু চকলেট আর একটি ভাঁজ করা চিঠি। চিঠিটা হাতে নিয়েই তার চোখ থেমে যায়। আমার প্রিয় আয়াত পাখি, তুমি কথায় কথায় এত এত রাগ করে থাকো কেন? তুমি কি জানো, তুমি যখন রাগ করে ছোট্ট বাচ্চাদের মতো ঠোঁট ফুলিয়ে রাখো, তখন তোমাকে দেখতে ঠিক স্ট্রবেরির মতো লাগে, মনে হয় চুপচাপ খেয়ে ফেলি। তাই আর এভাবে বেশি রাগ করো না পাখি আমার, তোমার মুখে হাসিটাই সবচেয়ে বেশি ভালো লাগে। কখনো মুখ গোমরা করে রাখবে না, কেমন? ইতি, তোমার খুব কাছের কেউ। চিঠি পড়ে আয়াতের কপাল কুঁচকে গেল। সে বিড়বিড় করে বলে, কে আবার এই চিঠির মালিক? আর উনি জানলো কি করে আমি কথায় কথায় রাগ করি? সে কিছুক্ষণ চিঠির দিকে তাকিয়ে ভাবতে থাকে, কি এই চিঠির মালিক, কিন্তু কিছুতেই বুঝতে পারে না। শেষমেশ সে চিঠিটা টেবিলে রেখে হালকা বিরক্ত স্বরে বলে, যেই হোক গিয়ে তাতে আমার কি। এরপর সে ফুলগুলোর দিকে তাকিয়ে থাকে কিছুক্ষণ। তারপর আঙুলের ডগা দিয়ে ছুঁয়ে দেখল নরম পাপড়িগুলো। তারপর একটা চকলেট খুলে মুখে দিয়ে খেতে শুরু করল। অন্যদিকে আজ আলিশাকে সিফাত নিয়ে গেছে তাদের বাড়িতে। সিফাতের দাদি অসুস্থ হয়ে পড়ায় কলেজ শেষে সরাসরি আলিশাকে বাড়িতে নিয়ে যায় সে। প্রথমে বলেছিল তারা রাতেই আলিশাকে বাড়িতে দিয়ে যাবে, কিন্তু সিফাতের বাড়ির লোকজন কিছুতেই রাজি হয় না। কারণ নতুন বউ আজ প্রথমবার তাদের বাড়িতে এসেছে, আর এমন দিনে তাদের রাতে ফিরতে দেওয়া যাবে না। নিরুপায় হয়ে আলিশাও থেকে গেল সিফাতের বাড়িতেই। রাতের খাবার শেষ করে তারা সবাই মিলে আড্ডা দেখছিল। হাসি ঠাট্টার মাঝেই তার ননদ যারা এগিয়ে এসে আলিশাকে বলে, চলো, তোমাকে তোমাদের রুমে দিয়ে আসি। বলেই সে আলিশার হাত ধরে নিয়ে গেল সিফাতের রুমে। তাকে ভেতরে ঢুকিয়ে বিছানায় বসিয়ে দিয়ে যারা মিষ্টি হেসে বলে, তুমি থাকো, একটু পরেই সিফাত চলে আসবে। এ কথা বলেই সে ঘর থেকে বেরিয়ে গেল। যারা বেরোতেই আলিশা ধীরে ধীরে চারপাশে চোখ বোলাতে লাগল। এই প্রথম সে সিফাতের ঘরে এসেছে, তার কেমন যেন ভয় ভয় লাগছে। দেওয়ালে টাঙানো ছবিগুলো, বুকশেলফে সাজানো বই, সবকিছু সে ঘুরে ঘুরে দেখছে। হঠাৎই দরজা আটকানোর শব্দে চমকে উঠে সে। পেছন ঘুরে তাকাতেই দেখে সিফাত দাঁড়িয়ে আছে তার পিছনে। সিফাতের চোখে যেন অদ্ভুত এক গভীরতা, যা দেখে আলিশার বুকের মধ্যে ধকধক আরও বাড়িয়ে দিল। বিয়ের পর তাদের কখনো একসাথে রাত কাটানো হয়নি, এটাই প্রথমবার। এই ভাবনা মাথায় আসতেই তার শরীরে হালকা শিরশিরানি বয়ে গেল। আর তখনই সিফাত ধীরে ধীরে এগিয়ে এসে তার কোমর জড়িয়ে ধরল। আলিশা লজ্জায় মাথা নিচু করে ফেলল, আর সিফাতের হাতের উষ্ণতা তার শ্বাস প্রশ্বাস আরও এলোমেলো করে দিল। তার হৃৎস্পন্দন থামল না, বরং আরও জোরে ধুকপুক করছে। তার মনে হচ্ছে এখনই মনে হয় সব বুকের ভেতর থেকে বেরিয়ে আসবে। জানো আলিশা জান, এই মুহূর্তটার জন্য আমি কত দিন ধরে অপেক্ষা করেছি। আলিশা লজ্জায় কিছু বলতে পারে না, সে শুধু চোখ নামিয়ে রাখল। সিফাত তার থুতনিটা আলতো করে তুলে তার চোখের দিকে তাকালো। সে দেখে তার চোখে ভয় নয়, বরং আছে একরাশ মায়া আর আকুলতা। আলিশার কিছু গোছা তার মুখের পাশে এসে পড়েছিল। সিফাত সেগুলো আলতো হাতে সরিয়ে তার গাল ছুঁয়ে দিল। স্পর্শটা এত উষ্ণ যে আলিশার ভেতরটা কেঁপে উঠল। বাইরে থেকে হালকা হাওয়া ঢুকছে, আর ভেতরে নীরবতার মাঝে শুধু তাদের শ্বাসের শব্দ। আলিশা লজ্জায় মাথা নিচু করে আছে, তার গাল দুটো ইতিমধ্যেই লাল হয়ে উঠেছে। সিফাত মৃদু হেসে তার কানে ফিসফিস করে বলে, আজ তোমার সব লজ্জা ভেঙে দিব বউ। কথা বলেই সিফাত আলিশাকে কোলে তুলে নিল। অপ্রস্তুত হয়ে আলিশা মৃদু চিৎকার করে উঠল। আহ, কি করছেন আপনি?
আমার বউয়ের লজ্জা ভাঙার ব্যবস্থা করছি। সিফাতের কথা শুনে কোলে থাকা অবস্থায় আলিশা তার বুকে মুখ লুকিয়ে ফেলল। সিফাতের বুকের ধুকপুকানি আর তার শরীরের উষ্ণতা আলিশার ভেতরে অদ্ভুত এক শিহরণ জাগিয়ে তুলল। সে ধীরে ধীরে আলিশাকে নিয়ে বিছানার দিকে এগিয়ে গেল। বিছানার কাছে গিয়ে সিফাত আলিশাকে আস্তে করে বিছানায় শুইয়ে দিল। সিফাত নিচু হয়ে তার কপালে আলতো করে ঠোঁট ছুঁয়ে দিল। তারপর ফিসফিস করে বলে, আজ রাত শুধু তোমার আর আমার বউ, আজকে তোমার আর আমার মাঝের সব বাধা ভেঙে দিব। লজ্জায় আলিশা চোখ বুজে আছে, তার বুকের ওঠানামা স্পষ্ট বোঝা যাচ্ছে। সিফাত ধীরে ধীরে তার কাছে ঝুঁকে এলো। আলিশার কানের পাশে গরম নিঃশ্বাস পড়তেই তার পুরো শরীর কেঁপে উঠল। সিফাত মৃদুস্বরে ডাক দেয়, আলিশা, তুই। সিফাতের কণ্ঠে এমন এক নরম টান ছিল যা আলিশাকে চোখ খুলতে বাধ্য করল। সে চোখ খুলতেই সিফাতের গভীর দৃষ্টি তার চোখে আটকে গেল। সিফাত আলিশার ঠোঁটে আঙুল রাখে, তারপর ধীরে ধীরে আঙুল সরিয়ে তার গাল ছুঁয়ে দেয়। তার স্পর্শে আলিশার শ্বাস ভারী হয়ে উঠল। সিফাতের হাত তার গলা বেয়ে কাঁধে এসে থামল, তারপর আলতো করে তাকে নিজের দিকে টেনে নিল। এক মুহূর্তের জন্য দুজনের মধ্যে আর কোনো দূরত্ব রইল না। বাইরে হাওয়া জানালার পর্দা দুলিয়ে দিচ্ছে, আর ভেতর থেকে ভেসে আসছে তাদের মিশে যাওয়া নিঃশ্বাসের শব্দ। সিফাত আস্তে করে তার ককালে, গালে, তারপর ঠোঁটে চুমু এঁকে দিল। প্রতিটা স্পর্শে যেন ছিল একরাশ ভালোবাসা আর নিজের করে নেওয়ার গভীরতা। আলিশা লজ্জায় চোখ বুজে ফেলল, কিন্তু তার হাতও ধীরে ধীরে সিফাতের কাঁধে এসে থামল, যেন সেও এই মুহূর্তে নিজেকে সম্পূর্ণভাবে সঁপে দিল সিফাতের কাছে। আলিশার লাজুকতা আর কাঁপা কাঁপা ঠোঁট সবই যেন সিফাতকে আরও পাগল করে দিচ্ছিল। সিফাত আলিশার গলায় মুখ লুকিয়ে ফিসফিস করে বলে, তুই আমার, শুধু আমার। আলিশার লাজুকতা আর কাঁপা কাঁপা ঠোঁট সবই যেন সিফাতকে আরও পাগল করে দিচ্ছিল। তুই আমার, শুধু আমার। আয়াত রুমে বসেছিল, তখন তার মনে পড়ে কাল কি কি কিনবে তা কিছুই ঠিক করা হয়নি। তাই সে এক দৌড়ে চলে আরুর রুমে। আরুর রুমে আগে থেকে আলিশা আর আদিবা বসেছিল। আপু, কালকে কি কি মার্কেট করবা তার লিস্ট করবা না? আমি কিন্তু আগেই বলে দিচ্ছি, আপির গায়ে হলুদের সময় কিন্তু আমরা সবাই ম্যাচিং করে পরবো। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। তারপর তারা মিলে বিছানায় বসে মোবাইল আর খাতায় লিস্ট তৈরি করতে শুরু করল। তিনজনের কথায় কথায় কখন যে সন্ধ্যা পেরিয়ে রাত 9টা বেজে গেছে কেউ টেরি পায়নি। আঞ্জুম খান সবাইকে রাতের খাবার খাওয়ার জন্য ডাকছেন। সবাই হাসতে হাসতে নিচে নামছিল রাতের খাবারের জন্য। ঠিক সেই সময় আরুর ফোনটা বেজে উঠল। স্ক্রিনে ভেসে উঠল সাফওয়ান বলিং। ফোনটা হাতে নিয়েই থেমে গেল আরু। এই দৃশ্য চোখে পড়তে আলিশা চট করে বলে ওঠে, ওহো, আরু আপু, সাফওয়ান ভাই তোমাকে ছাড়া আর থাকতে পারছে না মনে হচ্ছে। আরু লাজুক হেসে ফোনটা কানে তোলে। ছাড়ো, চুপ করো তো, বলেই একটু দূরে সরে যায় সে। আরু কল রিসিভ করতেই ওপাশ থেকে সাফওয়ানের গলা ভেসে আসে। এত দেরি করলে কেন আরুষোনা? আরু লজ্জায় গাল লাল করে ফেলে, চোখ নামিয়ে ধীরে বলে, খেতে যাচ্ছিলাম, তাই একটু দেরি হয়ে গেল। আচ্ছা যাও তাহলে, কিন্তু শুনো, কাল সকালেই রেডি হয়ে থেকো, আমি তোমায় নিতে আসবো, কেমন? এই বলেই সে কল কেটে দেয়। আরু ফোনটা ধীরে করে নামিয়ে রাখে। ঠোঁটের কোণে একটা লাজুক হাসি ফুটে ওঠে। আরু নিচে খেতে গেলে আদিবা আর আলিশা মিলে তাকে নিয়ে মজা করতে থাকে। সবাই খাওয়া দাওয়া শেষ করে নিজের রুমে চলে যায় ঘুমাতে। সকাল 6টা, হালকা ভোরের আলো জানালা দিয়ে ঘরে ঢুকছে। আলিশার ঘুম ভেঙে যায়। সে চোখ খুলে দেখে সে সিফাতের বুকে শুয়ে আছে। প্রথমে কিছুই না বুঝতে পারলেও কয়েক সেকেন্ডের মধ্যেই গত রাতের সব কিছু মনে পড়ে গেল। মুহূর্তের মধ্যে তার গাল লাল হয়ে উঠল লজ্জায়। আলিশা আস্তে করে সিফাতের বাহু থেকে নিজেকে ছাড়িয়ে নিল, যাতে সে জেগে না ওঠে। তারপর ধীর পায়ে ওয়াশরুমের দিকে এগিয়ে গেল। একেবারে শাওয়ার নিয়ে বের হলো। আয়নার সামনে বসে সে চুলগুলো ঠিকঠাক করতে লাগল। তার ভেজা চুল থেকে টুপটাপ পানি ঝরছিল। কপালের পাশে কিছু ভেজা গোছা গাল ছুঁয়ে যাচ্ছিল। ঠিক তখনই সিফাতের ঘুম ভাঙল। সে চোখ খুলে দেখে আলিশা তার পাশে নেই। তারপর তার নজর যায় ড্রেসিং টেবিলের দিকে। আলিশা শাড়ি পরে আয়নার সামনে বসে আছে। তার ভেজা চুলের ফোঁটা যেন তার চারপাশে মায়া ছড়িয়ে দিচ্ছে। হালকা হাসি মুখ নিয়ে সিফাত উঠে এসে তাকে পিছন থেকে জড়িয়ে ধরে। আমাকে না ডেকে একা একা উঠে গেলে কেন জান? আলিশা লজ্জায় মাথা নিচু করে রাখে, কোনো উত্তর দেয় না। কাল রাতের পরে এখনও তোমার লজ্জা ভাঙেনি? চলো তাহলে আরেকবার তোমার লজ্জা ভাঙাই না হয়। এ কথা শুনে আলিশা তাড়াতাড়ি তার কাছ থেকে সরে যাওয়ার চেষ্টা করল, কিন্তু সিফাতের বাহু থেকে বের হতে পারল না। তারপর সিফাত একটু ঝুঁকে এসে আলিশার কানের লতিতে নরম করে একটা চুমু খেল। শিহরিত হয়ে উঠল আলিশা।
এই কথা বলে সে ফ্রেশ হতে ওয়াশরুমের দিকে চলে গেল আর আলিশা আয়নার সামনে বসে নিজের লজ্জামাখা মুখ দেখে মৃদু হাসি দেয়। অন্যদিকে আয়াতের ঘুম ভাঙে সকাল 7টার দিকে। ঘুম ঘুম চোখে সে উঠে ফ্রেশ হয়, তারপর একেবারে রেডি হয়ে নিচে নেমে আসে। তাকে এত সকালে রেডি হয়ে আসতে দেখে আরও অবাক হয়ে বলে, আরে তুই এত জলদি রেডি হয়ে নেমে এলি কেন? রেডি হব না তো কি করব? সবাই শুধু বলে আমার জন্যই নাকি দেরি হয়, তাই আজ আমি সবার আগে আগে রেডি হয়ে চলে এসেছি। তার কথা শুনে আরও হেসে ফেলল। হাসো হাসো, আমার জ্বালা তো আর বুঝবা না। দেরি হলে ফাহাদ ভাই এমন বকবক শুরু করে যে মাথা ধরে যায়। এবার আরও জোরে হেসে উঠল আর আয়াত ঠোঁট ফুলিয়ে মুখ ঘুরিয়ে নিল। আদিবা সিঁড়ি দিয়ে নিচে নামছিল, হঠাৎ মাঝপথে কেউ তার হাত ধরে টেনে নিয়ে যায় পাশের রুমের দিকে। হঠাৎ ঘটে যাওয়া এই ঘটনায় সে প্রথমে কিছুটা চমকে উঠলেও পরে হাতের ছোঁয়া থেকেই বুঝে যায় এটা ফায়াজ। সে আর কিছু না বলে চুপচাপ শান্তভাবে তার সাথে হাঁটতে থাকে। ফায়াজ রুমে ঢুকেই দরজা লাগিয়ে ঘুরে দাঁড়ায়। কাল আমাকে সবার সামনে হিরো আলম বলেছিলি, মনে আছে তো? আরে ওটা তো মজা করে বলেছিলাম। হ্যাঁ মজা, আর এখন সেই মজারই শাস্তি পাবে। শাস্তি কি করবেন? আপনি কি এখন হিরো আলমের মতন নাচবেন নাকি? না তুই যদি এখনই চুপ না করিস তাহলে এখনই হিরো আলমের ছবি তোর ফেসবুকে পোস্ট দিয়ে বলবো আমার ক্রাশ, তখন বুঝবি মজা। না না, তার দরকার নেই। আপনি হিরো আলম না, আপনি তো আমাদের হিরো ভাই, ফাজ ভাই। ফায়াজ এবার একটা দুষ্টু হাসি দিয়ে আদিবার কোমর শক্ত করে জড়িয়ে ধরে। কে তোর ভাই? হ্যাঁ, তোকে তো বলেছি আমাকে ভাই বলে ডাকবি না। 2 দিন পর তোর বাচ্চার বাবা হব, আর এখন তুই আমাকে ভাই বলে ডাকছিস? আদিবা কিছু বলার আগে ফায়াজ আবার বলে ওঠে, এভাবে তুই ডাবল শাস্তি পেতে চলেছিস। কেমন শাস্তি? তোর জন্য স্পেশাল শাস্তি। কথা শেষ হওয়ার সাথে সাথে সে হঠাৎ আদিবাকে নিজের দিকে টেনে এনে তার ঠোঁটের উপর নিজের ঠোঁট চেপে ধরে। আদিবা প্রথমে ধাক্কা দিয়ে ছাড়ানোর চেষ্টা করে, কিন্তু ফায়াজ তার 2 হাত নিজের মুঠোয় আটকে রাখে। তার গায়ের উষ্ণতা, শ্বাসের গতি আর ঠোঁটের স্পর্শে আদিগার শরীর ধীরে ধীরে অসহায় হয়ে পড়ল। কয়েক মিনিট পর ফায়াজ ধীরে ধীরে ঠোঁট সরিয়ে নেয়। সে সামান্য ঝুঁকে এসে আলিশার কানে ফিসফিস করে বলে, কেমন লাগলো আমার স্পেশাল শাস্তি? আদিবা কিছু বলতে না পেরে শুধু চোখ নামিয়ে নিল, আর ফায়াজের ঠোঁটে বিজয়ী হাসি ফুটে উঠল। আর যদি আমাকে ভাই বলিস তবে কিন্তু শাস্তির ডোজ আরও বেড়ে যাবে। তারপর একবার তার চোখে চোখ রেখে ধীরে ধীরে রুম থেকে বেরিয়ে গেল, আর পিছনে রইল থমকে থাকা আদিবা। তার বুকের ভেতর ধুকপুক শব্দ হচ্ছে। তারপর আদিবা ধীরে ধীরে উঠে দাঁড়ালো। একবার আয়নায় নিজেকে দেখে চুলটা একটু ঠিক করল। মুখের লাল ভাবটা তখনও যায়নি। সে নিঃশব্দে রুম ত্যাগ করল। পায়ের শব্দ না তুলেই ধীরে ধীরে নিচে নামল সিঁড়ি বেয়ে। নিচে নামতেই দেখে ফায়াজ সোফায় বসে মোবাইলে কি যেন দেখছে। রান্নাঘর থেকে ভেসে আসছে পরোটা ভাজার গন্ধ। ডাইনিং টেবিলের পাশে আনিসা খান ন্যাসার নাশতার আয়োজন নিয়ে। আদিবা সোজা সেখানেই চলে যায়। একটু পর সবাই একে একে হাজির হয় টেবিলে। সবাই মিলে ডাইনিং টেবিলে বসে নাশতা শুরু করল। ফায়াজ খাচ্ছে আর মাঝে মাঝে আদিবার দিকে তাকিয়ে চোখ টিপে দিচ্ছে। কখনো কখনো আবার লুকিয়ে ফ্লাইং কিস ছুড়ে দিচ্ছে। আদিবা প্রথমে বিষয়টা উপেক্ষা করার চেষ্টা করল, কিন্তু ফায়াজের দুষ্ট ইশারায় তার গাল গরম হয়ে উঠল। সে চুপচাপ মাথা নিচু করে খেতে থাকে, আর ফায়াজ তার দিকে তাকিয়ে মিটমিট করে হাসতে থাকে। খাওয়া দাওয়া শেষ হলেই সবাই তৈরি হয়ে নেয় শপিংয়ে যাওয়ার জন্য। আলিশা আর সিফাতকে আগে থেকেই শপিংয়ে আসতে দিতে বলা হয়েছে। আরও যাবে সাফওয়ানের সঙ্গে, আর ফায়াজ নিয়ে যাবে আদিবা আর আয়াতকে। ফাহাদ সপেলে বেরিয়ে গেছে হসপিটালে। আজ সকালে তার ডিউটি ছিল। ডিউটি শেষ হলে সে সোজা শপিং মলে যাবে। বাড়ির বড়রা সবাই এক এক করে গাড়িতে উঠে গেলেন। ধীরে ধীরে গাড়ি বেরিয়ে গেল শপিং মলের উদ্দেশ্যে। শপিং মলে পৌঁছে তারা দেখতে পেল আলিশা আর সিফাত আগেই এসে দাঁড়িয়ে আছে, যেন তাদের জন্যই অপেক্ষা করছিল। একে একে সবাই ভেতরে ঢুকল, আর মুহূর্তের মধ্যেই শুরু হয়ে গেল জমজমাট কেনাকাটা। আয়াত, আদিবা আর আলিশা মিলে গায়ে হলুদের জন্য সবাই ম্যাচিং শাড়ি নিয়ে নিল। কেনাকাটার এক পর্যায়ে আয়াত সবার থেকে একটু সরে গিয়ে পাশের কর্নারে দাঁড়িয়ে রইল। তার এখন মাথা ব্যথা করছে, তাই সে বাইরে এসে একটু বাতাস উপভোগ করছে। ঠিক তখনই কোথা থেকে যেন এক ছোট্ট বাচ্চা দৌড়ে এসে তার হাতে একটা প্যাকেট ধরিয়ে দিয়ে আবার ছুটে পালিয়ে গেল। আয়াত অবাক হয়ে তাকিয়ে রইল বাচ্চাটার দিকে। তারপর হাতের প্যাকেট খুলে দেখে ভেতরের সেই শাড়িটাই যেটার দিকে কিছুক্ষণ আগে সে তাকিয়েছিল। সে দেখে শাড়ির সাথে ছোট একটা কাগজ। সে কাগজটা খুলে দেখে সেখানে লেখা, আয়াত পাখি আমার, যে জিনিস তোমার চোখে হাসি আনে সেটা তোমার হাতে দেখতে আমার ভীষণ ভালো লাগে। আয়াত চারপাশে তাকিয়ে বোঝার চেষ্টা করল কে তাকে প্যাকেটটা দিল। হঠাৎ তার চোখ ঘিয়ে থামল কিছু দূরে দাঁড়িয়ে থাকা ফাহাদ ভাইয়ের ওপর। সে মনে মনে ভাবল, তাহলে
এটা ফাহাদ ভাইই দিয়েছে। মুহূর্তেই তার ভেতরে একরকম মিষ্টি খুশি ছড়িয়ে পড়ল। ঠোঁটের কোণে অজান্তেই ফুটে উঠল হালকা হাসি। এরপর সে আবার সবার কাছে ফিরে গেল। কেনাকাটা করতে করতে বিকেল হয়ে গেল, আর সবাই মিলে শপিং মল থেকে বেরিয়ে কাছের এক রেস্টুরেন্টে দুপুরের খাবার খেয়ে নিল। বাড়িতে ফিরতে ফিরতে সন্ধ্যা হয়ে গেল। সবাই ক্লান্ত থাকায় ড্রয়িং রুমে এসে বিশ্রাম নিয়ে তারপর ধীরে ধীরে যার যার রুমে চলে গেল ফ্রেশ হতে। আয়াত রুমে ঢুকেই প্রথমে বিছানায় গা এলিয়ে দিল। তার শরীরটা এতটাই ক্লান্ত যে সে কখন ঘুমিয়ে পড়ল নিজেও বুঝতে পারল না। আয়াতের ঘুম ভাঙল রাত 10টার দিকে। সে ঘুম ঘুম চোখে প্রথমেই ঘড়ির দিকে তাকালো। তাকিয়ে দেখে ঘড়িতে ঠিক 10টা। নিজের দিকে তাকিয়ে বুঝল এখনও সেই সকালবেলার জামাকাপড় পরা আছে। সে দ্রুত কাপড় নিয়ে ওয়াশরুমে ঢুকে গেল, তারপর একেবারে শাওয়ার সেরে বেরিয়ে এলো। আমাকে কেউ একবারও ডাকলো না কেন? তার পেটের মধ্যে ক্ষুধায় তখন যেন ইঁদুর লাফালাফি করছে, তাই তাড়াহুড়ো করে সিঁড়ি বেয়ে নামতে লাগল। দৌড়াতে দৌড়াতে নামতে গিয়ে হঠাৎ ধাক্কা খেল ফাহাদের সাথে। সে পড়ে যেতে যাচ্ছিল, কিন্তু ফাহাদ ভাই মুহূর্তেই তার কোমর জড়িয়ে ধরে ফেলল। আয়াত অবাক হয়ে পাকিয়ে দেখল ফাহাদ এক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে। সে কিছু বলার আগেই ফাহাদ কড়া গলায় বলে, চোখ থাকে কই তোর? সারাদিন শুধু লাফালাফি করিস, বেয়াদব মেয়ে। এখন পড়ে গেলে কি হতো? আপনার মতো বডিগার্ড থাকতে আমি পড়বো কেন ফাহাদ ভাই? আপনি তো আছেন আমায় ধরে রাখার জন্য। কবে থেকে আমি তোর বডিগার্ড হলাম? আর তুই আমাকে মাসে কত টাকা বেতন দিস? যেদিন থেকে আমার জন্ম হয়েছে সেদিন থেকেই আপনি আমার বডিগার্ড। আর বেতনের কথা বললে আপনি তো আমার ফুপি আম্মুর বাড়িতে ফ্রি ফ্রি থাকেন। এটাই তো আপনার সবচেয়ে বড় বেতন। ফাহাদ হালকা হাসি দিয়ে আয়াতের কোমর আরও শক্ত করে টেনে তাকে আরও কাছে নিয়ে বলে, আমার শুধু এই বেতনও চলবে না, আমার তো অন্য কিছু চাই। তাহলে কি চাই আপনার? সময় হলে নিজে নিয়ে নেব, তোর কাছে চাইবো না। তারপর হঠাৎ কথার মোড় ঘুরিয়ে বলে, তোর চুল ভেজে কেন? আর এখন নিচে কি করিস তুই? মাত্র গোসল করেছি তো, তাই চুল ভিজা। আর ক্ষুধা লেগেছে তাই নিচে এসেছি খাবার খেতে। এত রাতে কেন গোসল করেছিস? এবার জ্বর আসলে তোর সব বাথরুমে বের করে দেবো। আর বাজে কয়টা যে এখনো কাজ নেই? শপিং মল থেকে এসে ঘুমিয়ে পড়েছিলাম, তাই এখন গোসল করেছি, আর খাওয়াও হয়নি। যা খাবার গরম কর, আমি ফ্রেশ হয়ে আসছি। বলে সে সোজা ওপরে চলে গেল। রাগও দেখাবে, আবার অন্যজনের কাজও আমারই করতে হবে। এমন করে হুকুম দিচ্ছে যেন আমি ওনার বিয়ে করা বউ। কথাটা বলেই সে রান্নাঘরে গিয়ে খাবার গরম করতে লাগল। সব গরম করে টেবিলে সাজিয়ে রাখতেই ফাহাদ ফ্রেশ হয়ে নিচে নেমে এলো। দুজন পাশাপাশি বসে খেতে শুরু করল। ফাহাদ ভাই, আপনি একটা বিয়ে করলেও তো পারেন। বিয়ের কথা শুনে ফাহাদ তার দিকে তাকালো। সে কিছু বলতে যাবে তার আগে আয়াত হেসে বলে, এই যে একা একা রাত করে বাড়ি আসেন, তারপর আবার ঠান্ডা খাবার খান, তার থেকে বরং একটা বিয়ে করলে আপনার বউ টেবিলে বসে আপনার জন্য অপেক্ষা করবে, আর আপনি আসলে খাবার গরম করে দেবে। কত সুন্দর হবে না বলেন? আসলে একটা বিয়ে করা দরকার, বয়স তোর কম হলো না। তা বরং তুই এক কাজ কর, এখন মেয়ে দেখা শুরু কর, মেয়ে পেলেই বিয়ে করে নেব। সত্যি আমি মেয়ে দেখবো? ফাহাদ মুচকি হেসে মাথা নেড়ে বলল, কিন্তু যতদিন না আমার বিয়ে হয় ততদিন তুই আমার জন্য খাবার নিয়ে টেবিলে বসে অপেক্ষা করবি, আর আমি আসলে খাবার গরম করে দিবি। আমি কেন করব? এটা তো আপনার বউ করবে। আমার তো এখনো বউ হয়নি, তাই এখন তুই করবি। এতে তোরও ট্রেনিং হয়ে যাবে, ভবিষ্যতে তোর জামাইয়ের জন্য অপেক্ষা করতে আর অসুবিধা হবে না। আর যত তাড়াতাড়ি আমার বিয়ের ব্যবস্থা করবি তত তাড়াতাড়ি তোর এই ডিউটি থেকে ছুটি। বলে খাবার শেষ করে হাত ধুয়ে চলে গেল, কিন্তু যাওয়ার আগে আবার থেমে দাঁড়িয়ে বলল, সব গুছিয়ে রেখে আসবে কিন্তু। আসবো না, আমাকে তো কাজের বেডি পাইছেন আপনি। বলেই সেসব গুছিয়ে রাখে। আয়াত সবকিছু গুছিয়ে নিজের রুমে চলে যায়, তারপর ফ্রেশ হয়ে এসে ঘুমিয়ে পড়ে। ফাহাদও নিজের রুমে গিয়ে ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়ে। সারাদিন অনেক ব্যস্ততায় কেটেছে তার। কেটে গেছে 3 দিন। এই 3 দিনে সবাই ভীষণ ব্যস্ত। বিয়ের কেনাকাটা, বাড়িঘর সাজানো, অতিথি আপ্যায়ন, সব মিলিয়ে সবারই দিন কেটেছে অবিরাম ব্যস্ততায়। আজ আরুর গায়ে হলুদ। সকাল থেকে বাড়ির মেয়েরা সবাই সাজগোজে মেতে উঠেছে। সবার রেডি হওয়া প্রায় শেষের দিকে। তখনই আনিসা খান এসে বলে, কি রে তোদের হলো? ওই বাড়িতে যেতে হবে? বড় মুখ, এই তো প্রায় হয়ে গেছে, আর একটু বাকি। তুমি যাও, আমরা আসছি। বলে সে চুলগুলো ঠিক করে দৌড়ে যায় ফাহাদ ভাইয়ের রুমে। তারপর সোজা রুমে ঢুকে পড়ে। এরপর ফাহাদের সামনে দাঁড়িয়ে বলে, ফাহাদ ভাই, আমার কেমন লাগছে? ফাহাদ তখন ল্যাপটপে কাজ করছিল। আয়াতের কণ্ঠ শুনে সে মাথা তুলে তাকায়, আর তাকাতেই যেন থমকে যায়। সে দেখে দরজায় দাঁড়িয়ে আছে আয়াত।
তার পরনে একটা লাল পাড়ের হলুদ সিল্ক শাড়ি, চুলগুলো খোলা আর হালকা কার্ল করা, মুখে নরম মেকআপ, ঠোঁটে হালকা লাল লিপস্টিকের ছোঁয়া। আজ তাকে দেখে মনে হচ্ছিল যেন ছোট্ট সেই দুষ্ট মেয়েটি কোথায় যেন হারিয়ে গেছে, তার জায়গা নিয়েছে এক অপরূপ তরুণী। ফাহাদকে এমন করে তাকিয়ে থাকতে দেখে আয়াত ঠোঁট বাঁকিয়ে বলে, ফাহাদ ভাই, আমার কেমন লাগছে? ফাহাদ কিছুক্ষণ চুপচাপ তাকিয়ে রইল, তারপর হালকা হাসি দিয়ে বলে, বাদরদের রানীকে যেমন লাগে ঠিক তেমনই। তাহলে আপনি আমার দিকে অমন করে তাকিয়ে কেন ছিলেন? তোকে দেখে মানুষের ভয়ে কি অবস্থা হবে তাই চিন্তা করছিলাম। আপনি না আসলে খুবই খারাপ, অনেক খারাপ। আপনাকে কেমন লাগে জানেন? হ্যাঁ, গাধার মতো লাগে, একদম গাধার মতো। বলে সে গজগজ করতে করতে ঘুরে রুম থেকে বেরিয়ে গেল। তোকে অসম্ভব সুন্দর লাগছে, একদম মারাত্মক রে, আমার বিউটিফুল। আয়াত রাগ করে ফাহাদের রুম থেকে বের হয়ে সোজা নিচে চলে গেল। ড্রয়িং রুমে তখন মেহেরনুর খান কিছু কাজ করছিলেন। আয়াত গিয়ে তার সামনে দাঁড়িয়ে বলে, ফুপি আম্মা, আমাকে নাকি বাদরের রানী লাগছে, সবাই নাকি আমাকে দেখে ভয় পাবে। বলেই সে ঠোঁট বাঁকিয়ে কান্না শুরু করে দিল। বাদরদের রানী না, তোকে তো পুরাই পেতনি লাগছে। আয়াত এবার আরও জোরে কান্না শুরু করে। মেহেরনুর খান সাথে সাথেই ফায়াজের কান ধরে টেনে বলে, বাঁদর ছেলে, দাঁড়া, তোকে এক্ষুনি মজা দেখাচ্ছি। বলেই সে ফায়াজের কান মলে দেয়, আর আয়াত এই দৃশ্য দেখে হেসে ফেলল। মেহেরনুর খান আয়াতের দিকে তাকিয়ে মমতার হাসি দেয়, তারপর তার কপালে চুমু খেয়ে বলে, তোকে আজ মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছে রে, একদম নতুন বউয়ের মতো। তাহলে তোমার ছেলের বউ করে নাও আমায়। তারপর একটু থেমে আবার চোখ মুখ কুঁচকে বলে, না না, তোমার ওই রাক্ষস গোমরামুখ ছেলে বউ আমি হব না। মেহেরনুর খান কিছু বলার আগেই আয়াত দুষ্টুমি করে আবার বলে ওঠে, ফুপি আম্মা, তোমার আরেকটা ছেলে থাকলে আমি সত্যি বিয়ে করতাম তাকে, আর সারা জীবন তোমায় জ্বালাতাম, কিন্তু আফসোস তা আর হলো না। এখন তো আমাকে অন্য জায়গায় যেতে হবে। কেন রে মা, আমার ছেলেকে বিয়ে করলে কি হবে? ওইরকম বাদর মুখ ছেলের বউ আমি হব না। হাড়ে বজ্জাত লোক একটা, কথায় কথায় শুধু অপমান করে। এই যে এত সুন্দর করে সাজলাম, বলেছে আমাকে নাকি বাদরদের রানী লাগছে, আমাকে দেখে নাকি সবাই ভয়ে অবস্থা খারাপ হয়ে যাবে। মেহেরনুর খান আয়াতের দিকে হতাশ চোখে তাকিয়ে থাকে, তারপর একটা দীর্ঘশ্বাস ফেলে বলে, ঠিক আছে মা, তোর ওকে বিয়ে করতে হবে না, আমি তোকে একেবারে রাজপুত্রের সাথে বিয়ে দেব। তাদের কথার মাঝেই হঠাৎ আয়াতের চোখ সিঁড়ির দিকে যায়। সে দেখে ফাহাদ দাঁড়িয়ে আছে, মুখে একরকম শীতল ভাব, আয়াতের মাথায় বাজ পড়ার মতো অবস্থা। সে মনে মনে বলে, আজ তো বুঝি কপালের শনি রবি সোম উঠেছে, এতক্ষণ যা বললাম সবই ফাহাদ ভাই শুনেছে। ইস, আয়াত তুই আজ শেষ। ফাহাদকে দেখে আনিসা খান বলে ওঠে, বাবা, তুই একটু ওদের নিয়ে ওই বাড়ি যাবি, সবাই ব্যস্ত, বেশি সময় লাগবে না, আর ওদের একা ছাড়াবো বা কি করে বল, তুই না করিস না। ঠিক আছে, 2 মিনিটের মধ্যে সবাইকে গাড়ির কাছে দেখতে চাই, 1 সেকেন্ড দেরি করলে আমি তাকে ফেলে রেখে চলে যাব। বলেই সে হনহন করে বাইরে বেরিয়ে গেল। আয়াতের বুক ধুকপুক শুরু হয়ে গেল, গলা শুকিয়ে একদম কাঠ হয়ে গেছে। মনে মনে ভাবল, এই তো, আজ ফাহাদ ভাই বোধহয় আমাকে জীবন্ত গিলে খাবে। আনিশা খান তাড়াহুড়ো করে আদিবা আর আলিশাকে ডাকলেন। তারা তড়িঘড়ি গাড়ির দিকে ছুটে গেল। কিরে, তুই এখনো দাঁড়িয়ে আছিস? জলদি যা, দেরি হলে কিন্তু ফাহাদ আবার রেখে চলে যাবে। আয়াত আর কিছু না বলে দৌড়ে গাড়ির দিকে ছুটল। গিয়ে দেখে ফাহাদ আগেই ড্রাইভারের সিটে বসা, আলিশা আর আদিবা পিছনের সিটে বসে গেছে। এখন শুধু ফাহাদের পাশের সিটটাই খালি। তা দেখে আয়াত মনে মনে বলে, উফ, ভাগ্যটাই খারাপ আজকে। তারপর আর বেশি চিন্তা না করে চুপচাপ গাড়িতে উঠে বসল। সে বসা মাত্রই ফাহাদ কোনো কথা না বলে গাড়ি স্টার্ট দিল। গন্তব্য সাফওয়ানদের বাড়ি। তারা যাচ্ছে সাফওয়ানের গায়ে হলুদ ছোঁয়াতে। সাফওয়ানদের বাড়ির দূরত্ব মাত্র 30 মিনিটের, কিন্তু আয়াতের মনে হচ্ছে ঘন্টা শেষ হয়ে যাচ্ছে, কিন্তু পথ শেষ হচ্ছে না। সে মাঝে মাঝে আর চোখে ফাহাদের দিকে তাকায়, দেখে ফাহাদ একদম শান্তভাবে গাড়ি ড্রাইভ করছে। সাফওয়ানদের বাড়ির গেটের সামনে পৌঁছে গাড়ি থামল। আদিবা, আলিশা আর তাদের মামাতো বোন ইনসিয়া নেমে পড়ল। তাদের হাতে হলুদ আর মিষ্টি নিয়ে তারা সোজা ভেতরে চলে গেল। আয়াতও নামতে যাবে, ঠিক তখনই ফাহাদ তার হাত শক্ত করে চেপে ধরল। সে চোখ তুলে তাকাতেই দেখে ফাহাদ রাগী চোখে তাকিয়ে আছে তার দিকে। আয়াতের বুক ধকপক করতে লাগলো। আমার ভুল হয়ে গেছে ফাহাদ ভাই, মাফ করে দেন। তখন তো বেশ জোর করে বলেছিলে আমি নাকি বাদর মুখ, গোমরা মুখ,
সারাদিন তোকে বকাচকা করে, আর তুই নাকি আমাকে বিয়ে করবি না। আয়াতের বুক ধুকপুক করছে, হাতের তালু ঠান্ডা ঘামছে। ফাহাদ তার হাত ছেড়া না দিয়ে হালকা ঝুঁকে চোখে চোখ রেখে ধীর গলায় বলে, জানিস তো, আমাদের জীবনে এমন কিছু জিনিস আছে যা থেকে আমরা হাজার পালানোর চেষ্টা করলেও আমরা পালাতে পারি না। মানে? ধর, তোকে সারা জীবন কোনো একটা বাউদর মুখ্য গমরা মুখ্য ছেলেকে যদি সহ্য করতে হয়, তাহলে কেমন হবে? আয়াত অবাক হয়ে ফাহাদের মুখের দিকে তাকালো। আপনি কি বলতে চাইছেন? ফাহাদ এবার শুধু হাসল, কোনো উত্তর দিল না। গাড়ির দরজা খুলে বলে, চল, ভেতরে সবাই হয়তো অপেক্ষা করছে। আয়াত গাড়ি থেকে নামতে নামতে মনে মনে ভাবল, উনি কি বললেন? কথার তো আগাগোড়া কোনো কিছুই বুঝল না। ধুরসাই, একটু বুঝিয়ে বললে কি হয়? ফাহাদ আয়াতকে বিড়বিড় করতে দেখে ভ্রু কুঁচকে বলে, তোর মাথায় এখন এত বুদ্ধি হয়নি যে তুই আমার কথার মানে বুঝতে পারবি। তাই বেশি না ভেবে চুপচাপ চল। সময় যখন হবে আমি নিজে তোকে বুঝিয়ে দেব, কেমন? এরপর সে ঠোঁটের কোণে হালকা বাঁকা হাসি ফুটিয়ে তোলে, তারপর ভেতরের দিকে হাঁটতে শুরু করে। আয়াত থমকে দাঁড়িয়ে এক মুহূর্ত তার দিকে তাকিয়ে রইল, তারপর ধীর পায়ে ফাহাদের পেছন পেছন ভেতরে ঢুকে গেল। ফাহাদ বাড়ির ভেতরে ঢুকতেই সবাই তাকে ঘিরে ফেলল। প্রায় ২-৩ বছর পর এই বাড়িতে এসেছে বলে সবাই যেন উচ্ছ্বাসে ফেটে পড়ছে। কেউ তার হাত ধরে টেনে নিয়ে বসিয়ে দিচ্ছে, আবার কেউ খাবারের প্লেট এগিয়ে দিচ্ছে, কেউ আবার তার ডাক্তারি জীবন কেমন চলছে তার খোঁজ খবর নিচ্ছে। ঢং যত সব। মনে হচ্ছে নতুন জামাই এসেছে আর সবাই মিলে তাকে আপ্যায়নে ব্যস্ত, আর আমি যে দাঁড়িয়ে আছি সেই খবর কারও নেই। এমন ভাব করছে যেন আমাকে কেউ দেখেইনি। ঠিক তখন সাফওয়ানের দাদি দরজার কাছে আয়াতকে একা দাঁড়িয়ে থাকতে দেখে বলে, "কি রে আমার সতীন কাটা, তুই ওই দূরে একা একা দাঁড়িয়ে আছিস কেন?" দাঁড়িয়ে থাকবো না তো কি করবো বলো সতীন গো, কেউ তো পাত্তা দিচ্ছে না। তাই নাকি? বলেই সে হাতের ইশারায় আয়াতকে কাছে ডাকলেন। ইস, আজ যদি আমার কর্তা থাকতো তাহলে আজ আমার আর এই দিনটা দেখতেই হতো না। দেখো গো কর্তা, তুমি নেই বলে সবাই আমাকে, তোমার গিন্নিকে ভুলে গেছে। এই কথা শুনে আশেপাশে দাঁড়িয়ে থাকা সবাই হো হো করে হেসে উঠল। দাদি আয়াতকে নিজের পাশে বসিয়ে বলে, "তাই নাকি? পুরাতন কর্তা নেই তো কি হয়েছে, তোর জন্য নতুন কর্তা আনার ব্যবস্থা করছি, তখন দেখবি তোকে সে চোখের পলকে হারাবে।" তাহলে আর দেরি কিসের গো দানু, জলদি আনার ব্যবস্থা করো, আমি তো একেবারে রেডি। আয়াতের কথা শুনে দাদি হো হো করে হেসে দিলেন, আর আশেপাশের সবাইও হাসিতে ফেটে পড়ল। নাশতা শেষে আয়াত আর ফাহাদ চলে গেল সাফওয়ানদের বাগানে, যেখানে হলুদ ছোঁয়ানোর আয়োজন হচ্ছিল। সেখানে আগে থেকেই সাফওয়ান, আলিশা, আদিবা আর অন্যরা ছিল। ফাহাদ আর আয়াত আসতেই অনুষ্ঠান শুরু হলো। প্রথমে বড়রা ধীরে ধীরে সাফওয়ানের গালে হলুদ ছুঁয়ে দিল, এরপর ছোটদের পালা। আদিবা সাবধানে সাফওয়ানের গালে হলুদ লাগালো, আলিশার নাকের পাশে হালকা ছোঁয়া দিল। অবশেষে আয়াত এগিয়ে গিয়ে সাফওয়ানের নাকে হালকা হলুদ লাগিয়ে দিল। এই যে আগে হলুদ দিয়ে দিলাম, যেন বরের নাকও আজ রঙিন হয়ে ওঠে। বলেই সে হাসতে থাকে, তার কাজ দেখে সবাই হাসিতে ফেটে পড়ে। সে সাফওয়ানকে হলুদ দিয়ে নামতেই সাফওয়ানের মামাতো ভাই নিয়াম এসে সাফওয়ানের পুরো মুখে হলুদ মাখিয়ে দিল। সাফওয়ান চমকে উঠল, আর সবাই হাসিতে কুটিকুটি হয়ে গেল। এখন মনে হচ্ছে তুমি নতুন জামাই। বলেই সে হাসতে থাকে। সাফওয়ান কিছু বলতে যাবে, তার আগেই ফায়াজ এসে এক বাটি হলুদ নিয়ে সাফওয়ানের গায়ে ঢেলে দিল। এই না হলে নতুন জামাই? এত সময় কোনো ফিলই আসছিল না। বলেই সে হাসতে থাকে। সাফওয়ানও কিছু না বলে একে একে সবাইকে হলুদ লাগাতে লাগল। এরপর সবাই মিলে একে অপরকে হলুদ ছোঁয়াতে লাগল। হলুদ ছোঁয়ানো অনুষ্ঠান শেষ করে তারা সবাই মিলে সাফওয়ানের গায়ে লাগানো হলুদ নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা দিল, কারণ সন্ধ্যায় আরুর হলুদ অনুষ্ঠান। বাড়িতে ফিরে তারা সবাই ফ্রেশ হয়ে একটু রেস্ট নিল, কারণ তাদের হাতে বেশি সময় নেই। সন্ধ্যা 7টায় আরুর হলুদ অনুষ্ঠান, তাই কিছুক্ষণ পর তাদের সবার আবার রেডি হতে হবে। সন্ধে 7টা, সবাই মিলে আরুকে নিয়ে গেল ছাদের ওপর, কারণ অনুষ্ঠানটা করার চিন্তা করা হয়েছে একদম খোলা আকাশের নিচে। ছাদের এক কোণে সুন্দর করে তৈরি করা স্টেজ, চারপাশে ঝুলন্ত লাইট আর ফুলের সাজে ঝলমল করছে। স্টেজে বসিয়ে দেওয়া হলো আরুকে। তার সামনে সাজানো হরেক রকমের পিঠা, মিষ্টি, কেক, ফল, যত রকমের আয়োজন সম্ভব সবই আছে। আরুর গায়ে সবুজ পাড়ের হলুদ সিল্ক কটন শাড়ি,
গলায় আর হাতে কাঁচা ফুলের গহনা। তার মুখে হালকা লাজুক হাসি, তাকে দেখতে অসম্ভব সুন্দর লাগছে। অন্যদিকে সাফওয়ান বারবার কল দিচ্ছে আরুকে, কিন্তু আরু লজ্জায় কল ধরতে পারছে না। সে হাল ছেড়ে না দিয়ে ছোট্ট একটা টেক্সট পাঠালো আরুকে। আরু সোনা, প্লিজ একটাবার কলটা ধরো, আমি শুধু তোমাকে একটু দেখতে চাই। আরু কাঁপা হাতে ফোনটা হাতে নিয়ে টেক্সটটা দেখল, কিন্তু রিপ্লাই করার সাহস পেল না। অবশেষে সাফওয়ান আর সহ্য না করে ফোন দিল আয়াতকে। আয়াত সোনা, বোন আমার, একবার আরুকে একটু দেখাও তো। বড় আম্মু বলেছে বিয়ের আগে তোমরা দেখা করতে পারবে না। কিন্তু সাফওয়ান হাল ছাড়ল না। সে বারবার আয়াতের কাছে অনুরোধ করতে লাগলো, সাথে আরও বলতে লাগলো। দেখ বনু, তোকে আমি নতুন ড্রেস কিনে দেব, ঘুরতে নিয়ে যাব, আর অনেকগুলো চকলেটও দেব। আয়াত কিছু সময় ভাবল, তারপর হেসে বলে, আচ্ছা ঠিক আছে, কিন্তু পরে যদি ঘুরতে না নিয়ে যাও আর চকলেট না দাও তাহলে কিন্তু খবর আছে তোমার। প্রমিস, সব দেব, এবার শুধু একটু দেখা। আয়াত একটা হাসি দিয়ে মোবাইলটা নিয়ে গেল আরুর কাছে। তারপর তার হাতে ধরিয়ে দিয়ে ফিসফিস করে বলে, আপনি তোমার প্রিন্স তোমায় মিস করছে, বারবার দেখতে চাচ্ছে। বলেই সে জলদি করে চলে গেল। আরু ফোনটা হাতে নিয়ে হতবাকের মতো তাকিয়ে রইল। মাশাআল্লাহ। সাফওয়ানের মুখ থেকে নিজের প্রশংসা শুনে আরও লজ্জায় চোখ নামিয়ে নেয়, আর সাফওয়ান আরও লজ্জা পাওয়া দেখে হাসতে থাকে। আরু সেই হাসি দেখে লজ্জায় কল কেটে দেয়। আরুর কল কেটে দেওয়ায় সাফওয়ানের মুখে প্রথমে বিরক্তির ছাপ পড়ে, কিন্তু কিছুক্ষণ পর তার ঠোঁটে ভেসে উঠল এক দুষ্টু হাসি। সে আর কিছু না বলে চুপচাপ বাড়ি থেকে বেরিয়ে গেল। এদিকে ছাদে আরুর হলুদ ছোঁয়ার অনুষ্ঠান শুরু হয়ে যায়। প্রথমে বড়রা এসে আলতো করে হলুদ মেখে দিল, সাথে মিষ্টি মুখ করাতে লাগলো। আনিসা খান যখন মেয়েকে হলুদ দিতে গেল, তখনই আরু কান্নায় ভেঙে পড়ল। মুহূর্তে সে সবাইকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। মেহনুর খান, আনিসা খান, আঞ্জুম খান, তিনজনের চোখও ভিজে গেল। আহা আপনি এভাবে কাঁদলে তো তোমার সব মেকআপ গলে যাবে, পরে তোমার বিয়ের ছবিতে ভালো লাগবে না। তখন তোমার নাতি নাতনিরা যখন তোমার বিয়ের ছবি দেখবে তখন বলবে, ইস কে এই পেতনি, আর আমার দাদু এমন পেতনিকেই নাকি বিয়ে করেছিল। তার কথা শুনে সবাই হেসে উঠল। তোর বিয়ে যখন হবে তখন বুঝবি, তখন তুই কান্না করলে আমিও তোরে নিয়ে মজা করব। হ্যাঁ আপি, আমি তো আমার বিয়েতে নাচবো, কান্না করবো কেন? তোমাদের ওই হাড়ে বজ্জাত ফাহাদ ভাইয়ের অত্যাচার থেকে মুক্তি পাবো যে আমি, এই খুশিতে আমি নাচতে নাচতে বিয়ে করব। বিয়ের খুশিতে পরে নাচবি কিনা জানি না, কিন্তু তার আগে পেছনে ঘুরে দেখ। কেন, পিছনে কি আছে? দেখ, তারপর বুঝবি নাচবি না কান্না করবি। তোমরা এমন ভাবে বলছো মনে হচ্ছে কি পেছনে স্বয়ং ফাহাদ ভাই দাঁড়িয়ে আছেন নাকি? হ্যাঁ, বলেই সে পেছনে ঘুরে তাকায়, আর সত্যি ফাহাদ ভাই দাঁড়িয়ে আছে। রাগে চোখ দুটো এমন লাল যেন এই মুহূর্তে আয়াতকে কাঁচা লবণ দিয়ে চিবিয়ে খেয়ে ফেলবে। আয়াত ফাহাদের দিকে তাকিয়ে একটা ক্যাবলা মার্কা হাসি দেয়, তারপর এক দৌড় দিয়ে গিয়ে মেহনুর খানের পিছনে লুকিয়ে পড়ে। ফুপি আম্মা বাঁচাও আমায়, আজ ফাহাদ ভাই খেয়ে ফেলবে আমায়। ফাহাদ ধীর পায়ে আয়াতের দিকে এগোতে লাগলো। তার চোখের রাগী দৃষ্টি দেখে আয়াতের গলা আরও কেঁপে গেল। ফাহাদ কিছু বলতে যাবে, তার আগেই ফাহাদের মোবাইলে কল এলো। সে কল রিসিভ করলো, আর আয়াতের দিকে একবার শান্ত চাহরি ছুড়ে দিল। তারপর সরে গিয়ে অন্য পাশে কথা বলতে লাগলো। যাত্রে বাবা, এই যাত্রায় বেঁচে গেলাম। তাদের এই কাণ্ড দেখে ছাদের সবাই হেসে লুটোপুটি খেলল। এরপর আবার শুরু হলো আরুর গায়ে হলুদ ছোঁয়ালোর অনুষ্ঠান। সবাই মিলে আরুর গায়ে হলুদ ছুঁয়ে দিতে লাগলো আর মিষ্টি মুখ করিয়ে দেয়। অনুষ্ঠানের মাঝেই হঠাৎ পুরো ছাদের আলো নিভে গেল, বলেই একে অপরের দিকে তাকাতে লাগলো। ঠিক তখনই বক্সে বলি চুরিয়া বলে কাঙ্গানা গানটা বাজতে শুরু করলো, আর সাথে সাথে স্পটলাইটের মতো করে এক কোণে আলো জ্বলে উঠল, আর সেখানে দাঁড়িয়ে নাচ শুরু করে আয়াত। আয়াতের নাচ দেখে ছাদের উপর উপস্থিত সবাই তার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে রইল। তার নাচ শেষ হতেই চারপাশে করতালি আর উচ্ছ্বাসে ভরে গেল। তার নাচ শেষ হওয়ার সাথে সাথে সে এক কোণে এসে দাঁড়ালো, আর ঠিক তখনই আলিশা, আদিবা আর ইনসিয়া একে অপরের দিকে তাকিয়ে চোখের ইশারা করে মঞ্চের মাঝখানে চলে এলো। সাথে সাথেই বক্সে বেজে উঠল গায়ে হলুদ গান। এরপর তিনজন একসাথে ভরপুর নাচ শুরু করে এই গানে। গান শেষ হতেই আয়াত দৌড়ে যায় আলিশা, আদিবা আর ইনসিয়ার কাছে। বক্সে ভেসে ওঠে নতুন গান, বাবুরাম সাপুরে। গান শুরু হতেই তারা সবাই মুচকি হাসি নিয়ে একসাথে স্টেজের মাঝখানে নাচ শুরু করে। তাদের নাচ শেষ হতেই এবার ছেলেরা মিলে ঝড়ের মতো ঢুকে পড়ে স্টেজে। বক্সে বাজতে শুরু করে মালারে গান। ফায়াজ, সিফাত, সাদমান আর নিয়াম একসাথে এমনভাবে নাচতে শুরু করে যে মুহূর্তেই পুরো করতালি আর হাসিতে ভরে যায়।
তাদের নাচ শেষ হওয়ার সাথে সাথেই ছেলেরা হাত বাড়িয়ে মেয়েদের টেনে নেয় স্টেজে। ফায়াজ আদিবাকে, সিফাত আলিশাকে, নিয়াম আয়াতকে আর সাদমান ইনসিয়াকে। 4 জুটি একসাথে তাল মিলিয়ে নাচতে শুরু করে সারেকে ফলসা গানে। সবাই মুগ্ধ হয়ে তাদের নাচ উপভোগ করে। এদিকে স্টেজের সামনে বসে থেকে আরও এক দৃষ্টিতে সব কিছু দেখছিল। হঠাৎই তার মনে হলো কেউ তার পাশে এসে বসেছে। পরক্ষণেই সে অনুভব করল তার ঘাড়ে একটা হাত রাখা। ভয়ে চমকে উঠে আরও মাথা ঘুরিয়ে তাকায়। দেখে একজন বোরকা পরা মহিলা। কে আপনি? আমার শরীরে হাত দিলেন কেন? বোরকা পরা মহিলা তাড়াহুড়ো করে হাতের ইশারায় চুপ থাকতে বলে, কিন্তু আরও জোরে চিৎকার দিয়ে ওঠে। আরুর চিৎকার শুনে মুহূর্তেই চারদিকের হইচই থেমে যায়। সবাই ছুটে আসে তার কাছে। কি হয়েছে? চিৎকার করছিস কেন? ওই মহিলাকে, ওনাকে তো আমি চিনি না, অথচ উনি আমার ঘাড়ে হাত দিয়েছেন। একথা শুনে ফায়াজের মুখ গম্ভীর হয়ে যায়। সে সামনে দাঁড়িয়ে থাকা বোরকা পরিহিতা মহিলার দিকে তাকিয়ে বলে, কে আপনি? আর ওকে স্পর্শ করার সাহস পেলেন কিভাবে? মহিলা কিছু বলো না, শুধু চুপ করে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। কি হলো? চুপ করে আছেন কেন? প্রশ্নের উত্তর দিন। মহিলা এবারও নীরব হয়ে থাকে। তার নীরবতা দেখে এবার ফায়াজের ধৈর্য ভেঙে যায়। আপনি যদি এইভাবে চুপ করে থাকেন তবে আমরা বাধ্য হব আপনার হিজাব খুলতে। এই কথা শুনে সে তৎক্ষণাৎ হাত নেড়ে ইশারায় বোঝাতে থাকে না না, কিন্তু ফায়াজ থামে না। সে আয়াত আর আলিশার দিকে তাকিয়ে বলে, ওনার হিজাবটা খোলো। তারপর তারা দুজনে তার কাছে যায়। তার কাছে যেতেই সে বাধা দেওয়ার চেষ্টা করে, কিন্তু আয়াত এক ঝটকায় হিজাব টেনে খুলে ফেলে। হিজাব খোলার সাথে সাথেই চারপাশে নিস্তব্ধতা নেমে আসে। সবার চোখ বিস্ময়ে বড় হয়ে যায়। তুই এখানে, তাও আবার বোরকা পরে? হিজাবের আড়াল থেকে বেরিয়ে আসে সাফওয়ান। সে কোনো কথা না বলে মাথা নিচু করে থাকে। আহা, সাফওয়ান ভাই তো আসলে আরো আপুকে দেখতে এসেছে, তাই না? তাই তো বোরকা পরে ঢুকেছে, যাতে আমরা কেউ তাকে চিনতেই না পারি। এই কথা শুনে চারপাশে সবাই হেসে ওঠে। হাসির শব্দে পুরো ছাদ কেঁপে ওঠে। আরও লজ্জায় মুখ লাল করে ফেলে। তার গাল টুকটুকে লাল হয়ে যায় লজ্জায়। ফায়াজ এগিয়ে এসে সাফওয়ানের পিঠে একটা চাপড় মেরে তারপর হেসে বলে, শালা, তোর আমার বোনকে দেখার এতই শখ যে একদিনও আর সহ্য করতে পারলি না। বোরখা পরে লুকিয়ে চলে আসলি। সহ্য হয়নি বলেই তো চলে এলাম, কিন্তু তোরা হারামিরা আর দেখতে দিলি কই? তার কথায় চারপাশে সবাই খিলখিল করে হেসে ওঠে। আরও লজ্জায় চোখ নামিয়ে ফেলে। তার মনে হচ্ছে লজ্জায় মাটির সাথে মিশে যেতে। এবার আয়াত, আলিশা আর আদিবা একসাথে সাফওয়ানের সামনে গিয়ে দাঁড়ায়। সাফওয়ান ভাই, আলিশা আয়াতের মাথায় একটা গাট্টা দিয়ে বলে, আরে গাধা, এখন তো আমাদের ভাই না, এখন তো আমাদের দুলা ভাই। হ্যাঁ দুলা ভাই, তো ভুলে গিয়েছিলাম। যাই হোক, দুলাভাই যখন বোরকা পরে বউ দেখতে এসছেন তখন শাস্তি তো পেতেই হবে। শাস্তি? আবার কিসের শাস্তি? আমি আমার বউকে দেখতে এসেছি, তাতে কিসের শাস্তি? না না, এভাবে বললে হবে না। নিয়ম যখন ভেঙে এসেছো, তাই শাস্তি তো পেতেই হবে। তাদের কথার মাঝেই ইনসিয়া হাজির হলো একটা শাড়ি নিয়ে। আসলে আয়াতই নিচে পাঠিয়েছিল তাকে শাড়ি আনতে। শাড়ি হাতে আসতেই আয়াত, আলিশা আর আদিবা একসাথে বলে ওঠে, তোমার শাস্তি হলো তুমি এখনই এই শাড়ি পরে নাচ করবে। তোমার শাস্তি হলো তুমি এখনই এই শাড়ি পরে নাচ করবে। তোমার শাস্তি হলো তুমি এখনই এই শাড়ি পরে নাচ করবে। না না, আমি পারবো না, দয়া করে আমাকে ছেড়ে দে তোরা। না বললে হবে না, তুমি নিয়ম ভেঙে ভুল করেছো, এখন শাস্তি তো তোমায় পেতেই হবে। অসহায় সাফওয়ান এবার ফায়াজের দিকে তাকিয়ে মিনতি করে বলে, ভাই, আমাকে বাঁচাও এদের হাত থেকে। এটা শালি দুলাভাইয়ের ব্যাপার, আমি এর মধ্যে নেই। বুঝেছি, তুমিও ওদের দলে। ঠিক তাই, এখন আর দেরি করে লাভ নেই দুলা ভাই, আজকে তোমাকে কেউ বাঁচাতে পারবে না। সাফওয়ান একেবারে অসহায় দৃষ্টিতে চারজনের দিকে তাকিয়ে রইল। এরপর আয়াত আর আলিশা তার বোরকা খুলে শাড়ি পরিয়ে দিল। বাহ বাহ, সাফওয়ান ভাই, আপনাকে তো একেবারে সেই সুন্দর লাগছে। আর আপনি দেখো না কেমন লাগছে তোমার বরকে। এতক্ষণ চুপ করে থাকা আরু এবার আর হাসি চেপে রাখতে পারল না। শাড়ি পরা অবস্থায় সাফওয়ানকে দেখে সে খিল করে হেসে উঠল। হাসো হাসো, বেশি করে হাসো, এখন তো তোমাদের সময়, কিন্তু মনে রেখো, তোমার জন্যই আমি এই সব করছি। সাফওয়ানের কথা শুনে এক নিমিষে আরুর হাসি থেমে গেল। তার গাল লাল হয়ে উঠল লজ্জায়।
ততক্ষণে আদিবা, আয়াত, আলিশা আর ইনসিয়া মিলে সাফওয়ানকে টেনে নিয়ে গেল স্টেজে। বক্সে বাজতে শুরু করলো রুব্বানে নাচে কামার দুলাইয়া গানটা, আর সাফওয়ানও নিরুপায় হয়ে কোমর দুলিয়ে নাচতে লাগল। সবাই সাফওয়ানের শাড়ি পরে নাচ দেখে হাসতে হাসতে গড়াগড়ি খায়। সাফওয়ান এবার ফায়াজ আর সিফাতকে টেনে নিল স্টেজে। চারজনে জমিয়ে দিল একেবারে ধামাকা নাচ। চারদিক হাততালি আর উল্লাসে মুখরিত হয়ে উঠল। তাদের নাচ শেষ হতে না হতেই নিয়াম এগিয়ে এসে আয়াতের সামনে দাঁড়ালো। মুখে এক দুষ্টু হাসি নিয়ে বলে, বিয়াই, আর একটা নাচ হয়ে যাবে নাকি? না, এখন আর নাচবো না। কেন, ভয় পেয়ে গেলে নাকি? যদি নাচতে না পারো সেই ভয়ে পিছিয়ে যাচ্ছ? ভয়? আর আপনাকে হাসালেন বিয়াই সাহেব। বলেই আয়াত স্টেজের দিকে এগিয়ে যায়, আর নিয়াম তার পিছে পিছে আসে। স্টেজে পা রাখতেই বক্সে বাজতে শুরু করলো জনপ্রিয় গান ডাকা ইশারি। গানের সাথে তাল মিলিয়ে আয়াত আর নিয়াম একসাথে নাচতে লাগলো। দুজনের একের পর এক স্টেপ দেখে সবাই মুগ্ধ হয়ে গেল। তবে দূরে দাঁড়িয়ে থাকা ফাহাদ তাদের নাচ দেখে রাগে হাত মুষ্টিবদ্ধ করে দাঁড়িয়ে রইল। তার দৃষ্টি যেন আয়াতের দিকে গেঁথে আছে, কিন্তু আয়াতের সেদিকে বিন্দুমাত্র খেয়াল নেই। সে তো নিয়ামের সঙ্গে নাচে মগ্ন। গান শেষ হতেই আয়াত হঠাৎ ফায়াজকে টেনে নিয়ে এলো স্টেজে, আর সাথে সাথে শুরু হলো দেশি গার্ল গান। আয়াত আর ফায়াজের নাচে স্টেজ যেন ঝলমল করে উঠল। নিচে বসা সবাই তাদের পারফরমেন্স দেখছিল। হাততালি আর উল্লাসে পুরো ছাদ মুখর হয়ে উঠল। তাদের নাচ শেষ হতেই আয়াত মিষ্টি হাসি দিয়ে ছুটে গেল আরু, সাফওয়ান, আদিবা, আলিশা, সিফাত আর ইনসিয়ার কাছে। হাত ধরে টেনে স্টেজে তুলে নিল সবাইকে, আর বক্সে বেজে উঠল পেয়ার লাল গান। এবার পুরো স্টেজ একসাথে জমজমাট হয়ে গেল। হাসি খুশি আর নাচের উচ্ছ্বাসে যেন ছাদ ভরে উঠল। নাচ শেষ হবার পর আয়াত নিচে যাচ্ছিল, কারণ তার ভীষণ গরম লেগেছে। শাড়ি পরে এতক্ষণ ধরে নাচার কারণে তার শরীর ঘেমে একাকার, তাই সে ড্রেস চেঞ্জ করার জন্য নিচের দিকে নামতে থাকে। সিঁড়ির কাছে যেতেই হঠাৎ ফাহাদ ভাই তার হাত শক্ত করে ধরে টেনে নিয়ে যায় ছাদের এক কোণে। আয়াত বিস্মিত চোখে তার দিকে তাকায়। সে দেখে ফাহাদের চোখ লাল হয়ে আছে রাগে। আয়াত মনে মনে ভাবে হয়তো একটু আগে বলা কথার জন্য ফাহাদ ভাই রেগে আছে, এখন হয়তো তার শাস্তি দেবে। কিন্তু পরক্ষণেই তার ভুল ধারণা ভেঙে যায়। ফাহাদ আয়াতের হাত আরও জোরে চেপে ধরে গর্জে ওঠে। ছেলেদের সাথে এত কিসে টহটলি তোর? আয়াত ভ্রুঙ্কুচকে তার দিকে তাকায়। সেই দৃষ্টি উপেক্ষা করে ফাহাদ আবারও বলে, কি হলো বল? তোকে আমি বারণ করেছিলাম না? ছেলেদের সাথে টহটলি না করতে? বারবার এত ধরাধরি করার কথা কেন বলছেন? আমি কার সাথে গিয়ে ধরাধরি করেছি? হ্যাঁ, ফাহাদ এবার তাকে আরও কাছে টেনে নেয়। নিয়মের সাথে নাচ করা, এগুলো কি? তোকে কে এত সাহস দিয়েছে? নাচ করলে সমস্যা কি? সে তো আরো উপর দেবর। দেবর তো কি হয়েছে? তুই যার তার সাথে নাচ করবি, যার তার গায়ে ঝরে পড়বি। আপনি বারবার এক কথা কেন বলছেন? হ্যাঁ, আর আমি যার সাথে ইচ্ছা নাচ করবো, তাতে আপনার কি? ফাহাদের কপালের শিরা উপশিরা ফুলে ওঠে। সে দাঁত চেপে বলে, এক থাপ্পড় দিয়ে গাল লাল করে দেব। বেয়াদব মেয়ে। আমি বারণ করেছি মানে তুই নাচবি না মানে নাচবি না। আমি নাচবো, 100 বার নাচবো, আপনার কি তাতে? আর একবার যদি আমি তোকে দেখি ওর আশেপাশে, তাহলে মেরে তোর হাত ভেঙে দেবো। বেয়াদব মেয়ে, সারা জীবন নাচের শখ মিটিয়ে দেব। আয়াত এবার ফাহাদের চোখের দিকে তাকায়, তারপর একটু ভাবে, তারপর দুষ্টামি ভরা হাসি দিয়ে বলে, ফাহাদ ভাই, আপনি কি কোনোভাবে আমার নিয়ে জেলাস? আয়াতের প্রশ্ন শুনে ফাহাদ হক্ষ চেকিয়ে যায়। সে এক মুহূর্তে নিজেকে সামলে বলে, জেলাস? আর তোর মতো বাদরকে নিয়ে আমার এমন খারাপ দিনও আসেনি। বলেই সে চেহারা গম্ভীর করে আয়াতকে ছেড়ে দিয়ে চলে গেল। আপনি যে জেলাস ফিল করছেন তা আমি ভালো করেই বুঝতে পারছি, কিন্তু আপনি তা মুখে স্বীকার করছেন না। আপনাকে যদি আমি নিজের মুখে স্বীকার করাই যে আপনি জেলাস, তাহলে আমার নাম আয়াত না। বলেই সে নিচে নেমে গেল ড্রেস চেঞ্জ করতে। আলিশা সবার ভিড় থেকে একটু দূরে ছাদের এক কোণে গিয়ে দাঁড়িয়েছিল। এতক্ষণ ধরে গান, নাচ আর হইচইতে তার অদ্ভুত এক ঘোর লাগছিল, তাই একটু ঠান্ডা বাতাস খাবার জন্যই সেই দিকে চলে আসে। কিন্তু হঠাৎ টের পেল তার পাশে কেউ একজন দাঁড়িয়ে আছে। ঘুরে তাকাতেই দেখে তার পাশে দাঁড়িয়ে আছে সিফাত। তার মুখে একটা মিষ্টি হাসি। আলিশা তাকে দেখে একটা মুচকি হাসি দিল। অকস্মাৎ সিফাত তাকে নিজের দিকে টেনে নিল। আলিশার গা শিউরে উঠল। সে টের পেল তার কোমরে ঠান্ডা কিছুর ছোঁয়া। সে বিস্মিত চোখে নিচে তাকাতেই দেখে সিফাত তার কোমরে হলুদ লাগাচ্ছে।
তার চোখে সিফাতের চোখ পড়তে সে দেখে সিফাতের ঠোঁটে এক দুষ্টু হাসি। আলিশা দ্রুত তার হাত থেকে নিজেকে ছাড়াতে চেষ্টা করল। তার গাল টকটকে লাল হয়ে উঠেছে লজ্জায়। তার কথা শুনে আলিশা তড়িগড়ি করে তাকে এক ধাক্কা দিল, তারপর দৌড়ে চলে গেল অন্যদিকে। পেছনে দাঁড়িয়ে সিফাত তার এই কাণ্ড দেখে হেসে উঠল। এদিকে আয়াত নিচ থেকে একটা আকাশি রঙের 3 পিস পরে আবার ছাদে উঠে আসে। উপরে এসে তার চোখ পড়ে ফাহাদ ভাইয়ের দিকে। সে এক কোণে বসে আছে, তার হাতে মোবাইল, মনে হচ্ছে সে হয়তো কোনো কাজে ব্যস্ত। আয়াতের ঠোঁটের কোণে একটা বাঁকা হাসি ফুটে ওঠে। সে আর কিছু না বলে সোজা চলে গেল নিয়ামের দিকে। নিয়াম তখন আদিবা আর ইনসিয়ার সঙ্গে দাঁড়িয়ে গল্প করছিল। আয়াত গিয়ে নিঃশব্দে নিয়ামের পাশে দাঁড়িয়ে পড়ে। তারা একসাথে দাঁড়িয়ে হেসে হেসে কথা বলে। কথার ফাঁকে ফাঁকে সে মাঝে মধ্যেই আর চোখে তাকায় ফাহাদের দিকে। আয়াত আর নিয়াম পাশাপাশি দাঁড়িয়ে কোনো একটা কথা নিয়ে হেসে উঠছিল। ফাহাদ কাজ শেষ করে চোখ তুলে তাকাতেই সেই দৃশ্য দেখতে পেল। আয়াতের ঠোঁটের কোণে ফুটে ওঠা হাসি আর বারবার নিয়ামের দিকে তাকানো দেখে তার রক্তে যেন কেউ আগুন জ্বালিয়ে দিল। তার চোয়াল শক্ত হয়ে গেল, হাতের আঙুলের মুঠো অজান্তেই জোরে চেপে বসল। তবু সে নিজেকে নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করল। তুই ছোট বলে আমি তোকে ছাড় দিচ্ছি, কিন্তু আমার ধৈর্যের পরীক্ষা নিস না বেরিফল, তাহলে এর ফলাফল খারাপ হবে। ফাহাদ রাগ চেপে দাঁড়িয়েছিল। ঠিক তখনই তার কানে ভেসে আসে কারো কথা। একজন মহিলা অন্য কাউকে বলছে, আয়াত আর নিয়ামকে তো বেশ মানিয়েছে। সাফওয়ানের বিয়ে শেষ হলেই আমি ত্রিনা আপাকে বলবো নিয়ামের জন্য আয়াতের হাত চাইতে। এই কথাটা যেন ছুরির মতো বিঁধল ফাহাদের কানে। সে এক ঝলক ওই মহিলার দিকে তাকিয়ে দাঁত চেপে বলে ওঠে, আন্টি, আয়াত তো বিবাহিত, আপনার অন্য কাউকে দেখা উচিত, আয়াত নয়। কথা শেষ করেই সে সোজা আয়াতের সামনে গিয়ে দাঁড়ালো। তার চোখ রাগে লাল হয়ে গেছে, কপালের রগ সব জেগে উঠেছে। আয়াত, নিচে চল। যাব না। আপনি যান, দেখছেন না আমি গল্প করছি। চল নিচে চল। বললাম তো যাব না, আপনি যান। ব্যাস, এই কথা শুনতেই ফাহাদের ধৈর্যের বাঁধ ভেঙে গেল। রাগে তার চোখ দুটো লাল আগুনের মতো জ্বলতে লাগল। হঠাৎই সে আয়াতকে তার কোলে তুলে নিল আর সোজা নিচের দিকে হাঁটতে লাগল। আমাকে নামিয়ে দিন। কোথায় নিয়ে যাচ্ছেন? আমায় নামিয়ে দিন বলছি। আমায় জাহান নামে, তোকে জাহান নামে চৌরাস্তায় ফেলে দিয়ে আসবো আমি। বলেই সে রাগে ফুঁসতে ফুঁসতে আয়াতকে নিয়ে নিজের রুমে ঢুকে সোফার উপর জোরে ছুঁড়ে ফেলে দিল। আল্লাহ রে, আমার কোমরটা লাগলো রে। এবার তো আর আমার বিয়ে হবে না। এই কথা শুনে ফাহাদের মেজাজ আরও খিটখিটে হয়ে উঠল। সে কপালে হাত দিয়ে নিজেকে সামলানোর চেষ্টা করে, কিন্তু আয়াত সোফা থেকে উঠে দাঁড়াতে দাঁড়াতে আবার তীক্ষ্ণ কণ্ঠে বলে, ফাহাদ ভাই, আপনার আমার সঙ্গে কি এমন শত্রুতা আছে যে আপনি এমন করছেন? এই যে আমার কোমরটা ভেঙে দিয়েছেন, এখন আমার বিয়ে করবে কে? ফাহাদের রাগ এবার আরও বেড়ে যায়। সে এবার হ্যাচকাটামে আয়াতের কোমর জড়িয়ে ধরে বলে, কেন? তোকে বিয়ে করে মানুষের অভাব নেই। যার সাথে তুই এত ডলাডলি করিস, তাকে বিয়ে করে ফেললেই তো পারিস। ঠিক বলেছেন ফাহাদ ভাই, নিয়ম ছেলে হিসেবে ভালো, ওকে বিয়ে করাই যায়। কেন? ছেলে হিসেবে কি আমি খারাপ? না, আপনি খারাপ না, কিন্তু আপনি তো বলেছেন আমার মতো বাদরদের নাকি আপনার মোটেও আপনি মোটেও জেলাস ফিল করেন না। আপনার নাকি এমন খারাপ দিন আসেইনি কখনো। আয়াতের কথা শুনে ফাহাদ হকচকিয়ে যায়। তারপরও নিজেকে সামলে সে আয়াতের চোখের দিকে তাকিয়ে কড়া দৃষ্টিতে বলে, আমি শেষবার মতো ওয়ার্নিং দিচ্ছি আয়াত, নিয়ম থেকে দূরে দূরে থাকবে, নাহলে তোর জন্য আমার থেকে খারাপ আর কেউ হবে না। বলেই সে আয়াতকে খাটে ছুঁড়ে ফেলে দিল। তারপর রুম থেকে বেরিয়ে বাইরের দরজা লক করে দিল। হিটলার কোথাকার, একটু আগে সোফায় ফেলে দিল, এখন আবার খাটে ছুঁড়ে ফেললো। আমাকে কি তোর মানুষ মনে হয় না? সে উঠে দরজা খুলতে গিয়ে দেখে ফাহাদ দরজা লক করে গেছে। ফাহাদ ভাই, আপনি যে নিজের জালে নিজেই ফেসে গেছেন তা আমি ভালো করেই বুঝতে পারছি। এখন শুধু আপনার মুখে স্বীকার করানোর পালা। আমিও দেখব আপনি কতদিন এমন লুকোচুরি করে থাকতে পারেন। বলেই সে আবার খাটে শুয়ে পড়ে। খাটে শুয়ে সে কখন ঘুমিয়ে পড়ে সে নিজেও জানে না। অন্যদিকে আরুর হলুদ ছোঁয়ার অনুষ্ঠান শেষ হতে হতে রাত প্রায় 10টা বাজে। এতক্ষণ বসে থাকতে থাকতে তার কোমর শেষ, শরীরেও ব্যথা ধরেছে। ক্লান্ত ভঙ্গিতে সে রুমে ঢুকেই আগের শাড়িটা খুলতে বসল। আঁচল নামাতেই হঠাৎ করে পেছন থেকে কেউ তাকে জড়িয়ে ধরল। আরও চমকে উঠে চিৎকার করতে যাবে, ঠিক তখনই সাফওয়ান তার মুখ চেপে ধরে নিজের দিকে ঘুরিয়ে নিল। সাফওয়ানকে দেখে আরুর চোখ বড় বড় হয়ে গেল। সারাদিন এত চিৎকার করো কেন? যখনই কাছে আসি তখনই চিৎকার শুরু করো। সমস্যা কি তোমাদের? আমি আসলে কি হয় বলো তো?
আরও শুধু মুখ দিয়ে উম করছে আর হাত পা নেড়ে তাকে ইশারা করছে তার মুখ থেকে হাত সরানোর জন্য। সাফওয়ান তার ইশারা বুঝে ধীরে ধীরে হাত সরিয়ে নিল। এমন হুটহাট করে এভাবে আসলে শুধু আমি না, পুরো দুনিয়ার মানুষ ভয় পাবে। ভূতের মতো হুট করে এসে জড়িয়ে ধরে কে? আমি ধরি। হ্যাঁ, আপনি ধরবেন আর আমি ভয় পেলে দোষ হবে আমার, তাই তো? সাফওয়ান কিছু না বলে শুধু আরুর দিকে তাকিয়ে একটা বাঁকা হাসি দিল। সেই হাসি দেখে হঠাৎ করেই আরুর মনে হলো তার গা থেকে আঁচলটা সরে গেছে। লজ্জায় সে তৎক্ষণাৎ অপর দিকে মুখ ঘুরিয়ে নিল। আরুর এমন অস্থিরতা দেখে সাফওয়ান পেছন থেকে তাকে জড়িয়ে ধরে ধীর স্বরে বলে, এত লজ্জা কিসের? যা দেখার তা তো আগেই দেখে ফেলেছি, এখন আবার লজ্জা পাচ্ছিস কেন? সাফওয়ান ভাই, তুমি যাও, আমি ফ্রেশ হব। কিন্তু সাফওয়ান যেন শুনতেই পেল না। সে হঠাৎ করেই তাকে কোলে তুলে নিয়ে ওয়াশরুমের দিকে এগোতে লাগল। কি করছো? নামাও আমাকে। ওয়াশরুমের সামনে পৌঁছে সাফওয়ান তাকে নামিয়ে রেখে বলে, একদম কোনো কথা বলবি না, এখানে দাঁড়া, আমি আসছি। বলেই সে বাইরে চলে গেল। 2-1 মিনিটের মধ্যেই ফিরে এলো হাতে ছোট্ট একটা বাটি নিয়ে। আরও অবাক হয়ে তাকালো। ওটা কি? একটু পরে দেখতেই পারবি। বলেই সে ধীরে ধীরে এগিয়ে এসে তার হাতে থাকা হলুদের বাটিটা নিলে, তারপর সে আলতো করে আরুর গলায় হলুদ ছোঁয়ায়। তারপর আবার সামান্য হলুদ নিয়ে কোমরে মেখে দিল। আরুর নিঃশ্বাস ভারী হয়ে উঠল। কি করছেন? একদম কোনো কথা বলবি না। তারপর সে নিজের গালে সামান্য পরিমাণ হলুদ মেখে নিয়ে আবার আরুর গালে ছুঁয়ে দিল। আরু লজ্জায় কাঁপতে থাকে। তার শরীরে এক অদ্ভুত শিহরণ বয়ে যায়। সে লজ্জায় সাফওয়ানের দিকে তাকাতেও পারে না। তার নিঃশ্বাস ভারী হয়ে আসছিল। তাকে এভাবে লাজুক আর অস্থির হয়ে দাঁড়িয়ে থাকতে দেখে সাফওয়ান একটু ঝুঁকে এসে ধীরে ধীরে তার কানের কাছে মুখ নিয়ে বলে, যা ফ্রেশ হয়ে নে। কথাটা বলেই সে আরুর কানে গরম নিঃশ্বাস ছুঁয়ে দিল। তারপর আরুকে আলতো হাতে ছেড়ে দিয়ে রুম থেকে বেরিয়ে গেল। আর আরু এখনও স্থির হয়ে দাঁড়িয়ে রইল। সে একটু আগে ঘটে যাওয়া ঘটনা মনে করে আবার লজ্জায় মিয়ে গেল। তারপর সে ধীর পায়ে ফ্রেশ হতে চলে গেল। ফাহাদের সব কাজ শেষ করে রুমে ফিরতে ফিরতে প্রায় রাত 12টা বেজে যায়। তার মাথায় একটুও ছিল না যে সে আয়াতকে লক করে রেখে গেছে। দরজা খুলে ভেতরে ঢুকতেই তার চোখে পড়ে আয়াত তার বিছানায় শুয়ে আছে। এক মুহূর্তের জন্য তার ভ্রু কুঁচকে যায়, কিন্তু পরক্ষণেই মনে পড়ে যায় সে তো আয়াতকে লক করে রেখে গিয়েছিল। তার বুকের ভেতর হঠাৎ কেমন জানি একটা অপরাধ বোধ জেগে ওঠে। সে ধীর পায়ে এগিয়ে যায় আয়াতের দিকে। তারপর গিয়ে আয়াতের মাথার পাশে বসে পড়ে। জানালা দিয়ে আসা চাঁদের নরম আলো আয়াতের মুখে এসে পড়েছে। ঘুমন্ত আয়াতকে যেন আরও আদুরে, আরও মায়াবী লাগছে। ফাহাদের বুকটা ধক করে ওঠে। তার ভীষণ ইচ্ছে জাগে আয়াতকে খুব গভীর করে ছুঁয়ে দিতে। সে আয়াতের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলে, তো জিদ্দি কারণে আয়াত, কবে তুই বড় হবে? তুই কি বলছিস না আমি তোর বেরো হয় কেমন পড়ছি ভেতরে ভেতরে? তো অন্য কারোর সাথে অ্যাকচুয়ালি হাসতেও দেখলেও আমার মনে হয় এই বলছে আমার বুকটা ছিঁড়ে যাবে। তার গলা ভারী হয়ে আসে, ঠোঁট কাঁপে। সে আবারও ফিসফিস করে বলে, তুই কেন বুঝিস না বিউটিফুল? তোকে আমি নিজের চেয়েও বেশি ভালোবাসি। তুই আমার নিঃশ্বাস, আমার পাগলামি, আমার রাগ, আমার সব কিছুতে মিশে আছিস। তোকে ছাড়া যে আমি অসহায়। সে আয়াতের মুখের দিকে তাকিয়ে থাকে কিছুক্ষণ। তারপর কাঁপা হাতে আয়াতের কপালে আলতো একটা চুমু এঁকে দেয়। চোখ বুজে বলে, খুব তাড়াতাড়ি বড় হয়েছে। আরে তোর হাত ধরে আমি পুরো দুনিয়ার সামনে বলবো, তুই শুধু আমার, তুই বিউটিফুল। তোর উপর শুধু আমার অধিকার। তোকে আমি কাউকে দেখতেও দেব না। জীবনই হোক তোকে আমি একান্ত আমার করে নেব। বলেই ফাহাদ আয়াতের কপালে একটা গভীর চুমু এঁকে দেয়। সেই চুমুতে জমা থাকে তার সমস্ত ভালোবাসা, রাগ আর বেদনা। তারপর সে ধীরে ধীরে আয়াতের পাশ দিয়ে উঠে ফ্রেশ হতে চলে যায়। ফাহাদ ফ্রেশ হয়ে এসে সোফায় শুয়ে পড়ে। সারা রাত সে শুধু আয়াতের মুখের দিকেই তাকিয়ে থাকে। জানালার ফাঁক দিয়ে আসা চাঁদের আলোয় তার মুখটা দেখতে তার ভীষণ মায়াবী লাগছে। সকাল 7টা। আয়াতের ঘুম ধীরে ধীরে ভাঙে। সে প্রথমে বুঝতে পারে না সে কোথায় আছে। অবাক হয়ে চোখ কুঁচকে চারদিকে তাকায়। একটু পরেই তার মনে পড়ে যায় গতরাতে ফাহাদ ভাই তাকে রুমে লক করে রেখেছিল। সেই কারণেই হয়তো এখানে ঘুমিয়ে পড়েছিল। সে উঠে বসে। তারপর চোখ মুছে চারদিকে ফাহাদকে খুঁজতে থাকে। তার ফোলা ফোলা চোখে অস্থিরতা ভেসে ওঠে, কিন্তু সে রুমে কোথাও ফাহাদকে পায় না। একটুখানি বিরক্তি নিয়ে সে রুম থেকে বেরিয়ে যায়। আয়াত আস্তে আস্তে পা টিপে নিজের রুমের দিকে যায়। সেখানে গিয়ে ফ্রেশ হয়ে নেয়। তারপর ধীরে ধীরে নিচে নামে সকালের নাশতা করতে। আয়াত নিচে নেমে সোজা ডাইনিং টেবিলে গিয়ে বসে। সে চারপাশটা একটু লক্ষ্য করতেই বোঝে যে সে আসার আগেই সবার খাওয়া হয়ে গেছে। সে বসতেই আঞ্জুম খান এগিয়ে এসে তাকে খাবার দেয়। জলদি করে খেয়ে নে আয়াত,
বড় মা কই আম্মু? আছে ওইদিকে, রুমে আছে, তুই জলদি করে খেয়ে নে। আয়াত মাথা নিচু করে আর কিছু না বলে চুপচাপ খেতে শুরু করে। খাওয়া শেষ করে আয়াত ধীরে ধীরে উঠে দাঁড়ায়, তারপর ধীরে ধীরে ড্রয়িং রুমের দিকে এগোয়। সে গিয়ে দেখে সেখানে সবাই সোফায় চুপচাপ বসে আছে, কারো মুখে কোনো কথা নেই। কেমন একটা অস্বস্তিকর নিস্তব্ধতা যেন পুরো ঘর তাকে গ্রাস করে রেখেছে। আয়াত বুঝতে পারে কিছু একটা হয়েছে, সবার মুখে চিন্তার ছাপ স্পষ্ট। সে চুপচাপ গিয়ে আলিশার পাশে দাঁড়ায়, তারপর সে আস্তে আস্তে ফিসফিস করে আলিশাকে জিজ্ঞেস করে, কি হয়েছে আপু? সবাই কেমন চিন্তিত কেন দেখাচ্ছে? ফায়েজ ভাইকে কাল রাত থেকে পাওয়া যাচ্ছে না। কল যাওয়া হচ্ছে কিন্তু তার মোবাইল বন্ধ। কালকে আরও আপির বিয়ে আর আজকে তাকে পাওয়া যাচ্ছে না। মনে হয় সে আবার সবাইকে না জানিয়ে তার কাজে চলে গেছে। এই বিষয়টা নিয়ে আপি আর বড় আম্মা কান্না করছে। ও আচ্ছা। তাদের কথার মাঝে হঠাৎ ফাহাদ ভেতরে ঢোকে। সে সোজা গিয়ে আনিসা খানের পাশে বসে পড়ে, তারপর কয়েক সেকেন্ড নীরব থাকার পর শান্ত গলায় বলে, বড় মামুনি, আরও এটা দেখো। বলেই সে তার মোবাইলটা বের করে একটা ভিডিও চালু করে। সবার দৃষ্টি চলে যায় মোবাইল স্ক্রিনে। সেখানে ফায়াজের দেওয়া একটা ভিডিও ক্লিপ। আম্মু, প্রথমেই সরি না বলে আসার জন্য। খুব দরকারি কাজ ছিল, ভাই কাউকে বলতে পারিনি। আরু। ফায়াজ একটা গভীর নিঃশ্বাস নিয়ে আবার বলে, আরু বলু সরি, ভাইকে ক্ষমা করে দিস। তুই একদম মন খারাপ করিস না। ভাই তোকে কথা দিচ্ছে কালকে তোর বিয়েতে থাকবে। তুই সুন্দর করে হাতে মেহেদি লাগা, ভাই সময় মতো চলে আসবো। বলেই ভিডিও শেষ হয়ে যায়। ঘরের ভেতর মুহূর্তে ভারী নীরবতা নেমে আসে। আনিসা খান চোখ মুছে ফেলে। আরও কান্না আটকে রাখতে না পেরে ফুপিয়ে ওঠে। আরও কান্নায় ভেঙে পড়তেই ফাহাদ গিয়ে আরুকে বুকে জড়িয়ে ধরে। কালকে তোর বিয়ে, আর তুই এখন কাজ শেষ, চুপচাপ চোখের পানি মোছ। তারপর সে আলতো করে আরুর মাথায় হাত বুলিয়ে দেয়। যা গিয়ে ফ্রেশ হয়ে একটু ঘুমিয়ে নে, একটু পরে সবাই মেহেদি পরাতে আসবে। আর ভাইতে বলেছে কাল সময় মতো চলে আসবে। তুই শুধু হাসি মুখে বিয়ের জন্য প্রস্তুত হ। ফাহাদের কথাগুলো শুনে আরু চোখ নামিয়ে নেয়, তারপর চুপচাপ হাতের তালু দিয়ে চোখ মুছে নেয়। এরপর ধীরে ধীরে নিজের রুমের দিকে চলে গেল ফ্রেশ হতে। আরও চলে যেতেই ফাহাদ এবার আনিসা খানের পাশে বসে বলে, বড় মামুনি, আর কান্না করো না। পুরো বাড়ি ভর্তি অতিথি, তুমি যদি এমন করো তাহলে কেমন দেখায়? তোমার এক ছেলে নাই তো কি হয়েছে, আমি তো আছি, সব আমি সামনে নেব। তুমি শুধু ভরসা রাখো। আনিসা খান ভেজা চোখে ফাহাদের দিকে তাকালেন, তারপর তার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে, তুই আছিস বলেই তো আমি এত নিশ্চিন্তে থাকতে পারি বাবা। বড় আম্মা, আপনি একদম চিন্তা করবেন না। ফায়াজ ভাই না আসা পর্যন্ত আমরা সবাই মিলে সব সামলে নেব। আনিসা খান এবার ভেজা চোখেই মুচকি হাসি দিলেন। এরপর মেয়েরা সবাই মিলে রান্নাঘরের দিকে গেল, আর ছেলেরা বাইরে ডেকোরেশন দেখতে চলে গেল। যা, তোরা সবাই গোসল করে দুপুরের খাবার খেয়ে নে। মেহেদি আর্টিস্ট আসার সময় হয়ে গেছে প্রায়। মেহেরনুর খানের কথা শুনে তারা সবাই মিলে একে একে ফ্রেশ হতে চলে যায়। তারপর একেবারে রেডি হয়ে নিচে নামল। আদিবা আর আলিশা আগে আগে চলে গেল। আয়াতের একটু দেরি হলো। আয়াত আসার পর সবাই মিলে দুপুরের খাবার খেয়ে নিল। খাবার খাওয়া শেষ করে তারা সবাই মিলে আরুকে সুন্দর করে সাজিয়ে ছাদের উপর নিয়ে গেল। ওখানে গিয়ে বসতেই মেহেদি আর্টিস্ট চলে এলো। প্রথমে আরুর হাতে মেহেদি দিয়ে দেওয়া শুরু হলো। এবার আমাকে দিয়ে দাও, আমি আর অপেক্ষা করতে পারছি না। বলেই সে নিজের হাত এগিয়ে দিল মেহেদির জন্য। অন্যদিকে এনসিয়া আর আলিশা মিলে সাফওয়ানকে ভিডিও কলে দেয়। তারপর ক্যামেরা ঘুরিয়ে আরুর হাত দেখিয়ে বলে, সাফওয়ান ভাই, বলো তো আপুর হাতে কোথায় তোমার নাম লেখা আছে? পারলে খুঁজে বের করো তো। সাফওয়ান গভীর মনোযোগ দিয়ে আরুর হাতের দিকে তাকালো, তারপর হেসে বলে, ওই যে আঙুলে। ওরা সবাই অবাক হয়ে গেল, কারণ ওরা নিজেরা এত সহজে খুঁজে বের করতে পারেনি। বাহ, কি ভালোবাসা তোমার! বাহ, কি ভালোবাসা তোমার! আর অপু জিতে গেছে সাফওয়ান ভাইকে স্বামী হিসেবে পেয়ে। আরও এ কথা শুনে এক লাজুক হাসি দিল। তার গাল লজ্জায় লাল হয়ে গেল। তারা সবাই মিলে বসে মেহেদি দিচ্ছিল আর গল্প করছিল। এমন সময় ওদের কাছে এসে বসে সাদমান আর নিয়াম। নিয়াম আয়াতের পাশে বসতেই আয়াত প্রথমে চারপাশে তাকিয়ে দেখে ফাহাদ ভাই আছে কিনা। আজ যদি ফাহাদ ভাই তাকে দেখে তাহলে আজ আর কেউ তাকে তার হাত থেকে বাঁচাতে পারবে না। সে দেখে ফাহাদ ভাই নেই। সে একটা স্বস্তির নিঃশ্বাস নেয়। আয়াত, আলিশা, এনসিয়া, সাদমান আর নিয়াম মিলে গল্প করছিল। ঠিক তখনই ছাদে আসে ফাহাদ। ছাদে আসতেই তার চোখ প্রথমে গিয়ে পড়ে আয়াতের উপর।
আয়াতকে নিয়ামের পাশে বসে হাসাহাসি করতে দেখে রাগে তার শরীর জ্বলে ওঠে। কবে যে বাদরটা বুঝবে? ফাহাদ আর এক মুহূর্ত দেরি না করে সোজা আয়াতের সামনে গিয়ে দাঁড়াল। হঠাৎ ফাহাদকে নিজের সামনে দাঁড়িয়ে থাকতে দেখে আয়াতের বুক ধরফর করতে লাগল। ভয়ে তার গলা শুকিয়ে গেল। সে আমতা আমতা করে কিছু বলতে যাবে, তার আগেই ফাহাদ কোনো কিছু না ভেবে আয়াতের হাত টেনে নিল আর মুহূর্তের মধ্যে তাকে কোলে তুলে নেয়। কি হলো ফাহাদ ভাই? ওকে ওইভাবে কোথায় নিয়ে যাচ্ছেন? ওর হাতে তো এখনো মেহেদি দেওয়া শেষ হয়নি। নিয়ামের কথা শেষ হতেই ফাহাদ তার দিকে এমন দৃষ্টিতে তাকাল যেন সে এক্ষুনি তাকে কাঁচা খেয়ে ফেলবে। নিয়াম ফাহাদকে এমন করে তাকিয়ে থাকতে দেখে হচকিয়ে যায়।